এহসান মেনুরের মাথার পাশে আলতো করে বসতে বসতে বলে, হ্যাঁ আম্মা, তাড়াতাড়ি যাও। আনিসা বেগম দ্রুত পায়ে বেরিয়ে আসেন এহসানের কক্ষ থেকে। অতঃপর নিচে এসে সোফায় বসে থাকা মনিরুল সাহেব, ইমরান আর এনাকে উদ্দেশ্য করে অস্থির কণ্ঠে বলেন, কেউ তাড়াতাড়ি রাজিয়া ডাক্তারকে ফোন দাও। মেহনুরের ভীষণ জ্বর, মুখ দিয়ে ফেনাও বেরিয়ে এসেছে। সবাই কিছুটা থমকে যান। তারপর মনিরুল সাহেব চমকিত গলায় বলেন, কি করেছো বেগম? এখন কি করছো? আনিসা বেগম ব্যাকুল গলায় বলেন, জ্ঞান হারিয়ে ফেলেছে। এতে আপনার ছেলে পাগলের মতো কাঁদছে। তাড়াতাড়ি আসুন, একটু বুঝান ওকে। এমন কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে যায় সবাই। সবার মনে এক প্রশ্ন, কি এহসান কাঁদছে? এহসান, এটাও সম্ভব? মনিরুল সাহেব এনামকে উদ্দেশ্য করে বলে, এলাম, যাও বাপ, তাড়াতাড়ি ডাক্তারকে নিয়ে আসো। এই বলে মনিরুল সাহেব এগোতে থাকেন এহসানের কক্ষের দিকে। তার পেছনে ইমরানের বেগম আর এনামের বেগমও যান। তবে ইমরান আর এনাম যান না, কারণ যতই হোক মেহনুর এখন আর তাদের ভাতিজি নয়, ছোট ভাইয়ের বেগম। গায়রত বলেও তো কিছু আছে। মনিরুল সাহেব এহসানের কক্ষে প্রবেশ করে কিছুটা থমকে যান। তিনি স্পষ্ট দেখতে পান তার সিংহের মতো ছেলে কিভাবে বিড়ালের মতো ঘাপটি মেরে বসে আছে নিজের স্ত্রীর পাশে। শুধু বসে নেই, এহসান মেহনুরের হাত ঝাপচে ধরে আছে, নিজের ঠোঁট ছুঁয়ে বসে আছে, তার টিপে চোখের জল ফেলছে। মনিরুল সাহেব বুঝতে পারেন তার পুত্রের অন্তরের অবস্থা, কারণ তিনি নিজেও তো একজন পুরুষ, একজন স্বামী, দুই স্ত্রীর অধিকারী। তিনি জানেন নিজের বেগমকে অসুস্থ অবস্থায় দেখলে ঠিক কতটা অশান্ত হয়ে ওঠে নিজের মন। উনি ধীর পায়ে এহসানের সামনে গিয়ে দাঁড়ান। বাবাকে দেখে এহসান নিজের মুখ তুলে বাবার দিকে তাকায়। মনিরুল সাহেব এহসানকে বলেন, আব্বা শান্ত হও, সামান্য জ্বর উঠেছে, এত চিন্তিত হওয়ার কিছু নেই। এহসান মেনুরের দিকে তাকায়, এক পলক ফিরে নিজের বাবার দিকে তাকিয়ে আহত গলায় বলে, আব্বা, সামান্য জ্বর তো তাহলে কথা কেন বলছে না? আব্বা, কেন মুখ দিয়ে ফেনা বের হচ্ছে? আব্বা, কেন কথা বলছে না? তখনই ঈশা ডাক্তার রাজিয়াকে নিয়ে কক্ষে প্রবেশ করে। নিজের প্রিয় বান্ধবীকে এমন অবস্থায় দেখে তার অন্তর বরাবরই কেঁদে উঠছে, কিন্তু তার যে কিছু করার নেই। ডক্টর এসে মেহনুরের পাশে বসতেই মনিরুল সাহেবকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনিরুল সাহেব উত্তর দিন। মনিরুল সাহেব ডাক্তারকে বসতে দেখে এহসানের হাতের বাহু আলতো করে ধরে বলেন, চলো, এখন ডাক্তার এসে গেছেন। এহসান ধীর পায়ে উঠে মনিরুল সাহেবের সাথে চলে আসে কক্ষের বাইরে। মনিরুল সাহেব তাকে নিজের কক্ষে নিয়ে আসেন। এহসান ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানায় বসে। এহসান বসতে মনিরুল সাহেব গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ে দেন, ফজরের পর যে লাশ পাওয়া গেছে পশ্চিম নর্দমার খালে, সেটা কি তোমার জন্য? ওই রায়নের কথা শুনে আবারও এহসানের মাথা খারাপ হয়ে যায়, কারণ ওর জন্যই আজ এসব হয়েছে। আজ নারীকে এতটা কষ্টে ভুগতে হচ্ছে রায়নের জন্যই। যদি ওই রায়ন না আসতো তাহলে এহসান ওকে খুনও করতো না, আর মেহনুরের গায়ে ওর হারাম রক্ত লাগতো না। আর না, এহসান মেহনুরকে রাতে পুকুরে গোসল করাতো। এহসানকে চুপ থাকতে দেখে মনিরুল সাহেব বোঝা যান সে তার ছেলেরই কাজ। তিনি হতাশ গলায় বলেন, কেন মারলে? এহসান মেজার দিকে কটমট করে তাকিয়ে হাত মুষ্টিবদ্ধ করে উত্তর দেয়, ওই কুত্তার বাচ্চা আমার নারীকে দেখে ফেলেছিল, ওকে নিয়ে যেতে এসেছিল। মনিরুল সাহেব ঠান্ডা গলায় বলেন, তাই বলে এতটা ভয়ানকভাবে মারবে? দেখো, মেহনুর ওই ছেলেকে নিয়ে যেতে আসলেই পারে, কারণ মেহনুর ওর হবু স্ত্রী ছিল। বাবার এই কথা শুনে এহসানের মগজ টকবক করে চলে ওঠে। কি, তার নারীর নাম অন্য কারোর সাথে জুড়ে দেওয়া হচ্ছে? না, এমনটা হতে পারে না। মেহনুরের নাম শুধু শেখ, শুধু এহসান তালুকদারের সাথে, শুধুই এহসান তালুকদারের সাথে। এহসান রেগে সাপের মতো ফুঁসে উঠে দাঁড়িয়ে যায় এবং গলা ফাটিয়ে চিৎকার করে বলে, না আব্বা, এমন কথা বলবেন না। মেহনুর শুধু আমার বেগম, শুধু আমার। অন্য কারোর সাথে ওকে কেন জড়ছেন? মেহনুর শুধু পাপিষ্টা পুরুষ এহসানের, শুধু এহসানের। মনিরুল সাহেব এহসানের কাঁধে হাত বুলিয়ে দিতে দিতে বলেন, শান্ত হও, শান্ত হও। এহসানের বোধগম্য হয় রাগের চটে নিজের বাবার সাথে উঁচু গলায় কথা বলে ফেলেছে। সে ভীষণ লজ্জায় পড়ে যায়। সাথে সাথে এহসান হাঁটু ধীরে বসে যায় নিজের বাবার সামনে। তারপর ওনার দু হাত নিজের হাতের মধ্যে নিয়ে ওনার মুখের দিকে আহত চোখে তাকিয়ে অনুশোচনার গলায় বলে, আমাকে মাফ করে দিন আব্বা, আমি নিজের মধ্যে নেই। আমি বেয়াদবি করে ফেলেছি আপনাদের সাথে। আব্বা, আমার উচিত হয়নি এতটা বড় গলায় আপনাদের সাথে কথা বলা। মাফ করে দিন আমায়। এই বলে এহসান মনিরুল সাহেবের হাতে নিজের ঠোঁট ছোঁয় আর আবারও নিম্ন গলায় বলে, মাফ করে দিন আমায় আব্বা, আমি ভুল করে ফেলেছি। আমি লজ্জিত, ভীষণ লজ্জিত।
মনিরুল সাহেব ইহসানের এমন কাণ্ডে হেসে দেন। তার ছোট ছেলেটা ভীষণ বুঝতার। সে যদি কোনোদিন কোনো ভুল ঠিক এভাবে সাথে সাথেই মন যেতে নেয়, কোনো অভিযোগ রাখতে দেয় না নিজের প্রতি। মনিরুল সাহেব মৃদু হেসে এহসানের মাথায় হাত বুলিয়ে বলেন, উঠো আব্বা, আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি। আমার এমন বলা ঠিক হয়নি। উঠো, তুমি নিজ কক্ষে যাও, দেখো তোমার নিজ বেগমের কি জ্ঞান ফিরেছে কিনা। এদিকে মেহনুর চোখ খুলে চারপাশে তাকায়। এ কিন্তু এ কি, সবাই এখানে কেন? এশা, এনিসা বেগম, এনামের বেগম, আয়শা বেগম, ইমরানের বেগম, আমিনা বেগম, এনামের ছেলে ইনাম আর মেয়ে ইরা, যাদের বয়স 6, ইমরানের মেয়ে এরিশা, যার বয়স 10, আর ছোট ছেলে ইমরান, যার বয়স 8। সবাই এখানে কি করছে? মেহনুর উঠতে যায়, তখনই এশা দৌড়ে এসে তাকে বলে, ধীরে ধীরে। এশা আলতো করে মেহনুরকে বিছানার ধারে আছো অবস্থায় বসায়। মেহনুর সবার দিকে এক পলক তাকিয়ে আলতো সুরে বলে, তোমরা সবাই এখানে কেন? আনিসা বেগম মেহনুরের দিকে তাকিয়ে এগিয়ে এসে তার মাথায় হাত রেখে বলেন, আল্লাহ, জ্বর তো কমছে একটু হলেও, জ্ঞান তো ফিরল তোর। আমার ছেলে পাগল হয়ে যাচ্ছিল। ইয়া আল্লাহ, তুমি সব ঠিকঠাক রাখো। আনিসা বেগমের কথায় মেহনুরের নিজের জ্ঞান হারানোর আগের কথাগুলো মনে আসে। আল্লাহ, কি অস্থির হয়ে উঠেছিল এহসান। মেহনুরের কাছে তখন মনে হচ্ছিল হয়তো এহসান হার্ট অ্যাটাক করবে। তখনই আয়েশা বেগম বলেন, আল্লাহর হুকুম, তোমার কিছু হয়নি। এই বলে আনিসা বেগমের দিকে তাকিয়ে বলেন, আচ্ছা আম্মা, চলুন, সবাইকে নাস্তা দিতে হবে তো। ধীরে ধীরে সবাই কক্ষ থেকে বেরিয়ে চলে যায়। এশাও চলে যায়, কারণ মেহনুরের জন্য খাবার নিয়ে আসতে হবে। ডাক্তার ওষুধ দিয়ে গেছে, খাওয়াতে হবে। সবাই চলে গেলেও পিছিয়েরা যায় না। সবাই যেতেই তারা একে একে বিছানায় উঠে যায়। মেহনুর এটা দেখে মুচকি হেসে ওঠে। বাচ্চাগুলো তার ভীষণ প্রিয়। ইরা মেহনুরের কাছে এসে নিজের ছোট্ট হাত মেহনুরের গালে ছুঁয়ে বলে, ইয়া আল্লাহ, আপনার এত জ্বর? যদিও সে কিছুটা অস্পষ্ট কথা বলে, তবে আমি এখানে সব কথোপকথন স্পষ্টভাবেই লিখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। তখনই ইনাম ধমকের গলায় বলে, আরে বোকা, ছোট আব্বা বলেছেন তো আমাদেরকে কারিয়া নয় ছোট আম্মা রাখতে। অ্যানিশা বলে। হ্যাঁ হ্যাঁ, ছোট আম্মা। মেহনুর বিরক্ত হয়ে ভাবে, কেন এই এহসান সব জায়গায় তার পরিচয় উল্টো করে দিচ্ছে কেন? তবে সে কিছু বলে না। বাচ্চাদের আর কি বলবে, তাদের যা শেখানো হয় তারা তো তাই শিখবে। তখন ইমরান বলে ওঠে, জানেন ছোট আম্মা, আমি না এক সপ্তাহে পুরো 23টি ছোট ছোট হাদিস মুখস্থ করছি, কিন্তু বড় ভাইজান মাত্র 10টি মুখস্থ করছে। এই বলে ইমরান খেটলিয়ে হেসে ওঠে। মেহনুর ছোট ছোট চোখ দিয়ে এনামের দিকে তাকিয়ে বলে, এটা তো লজ্জার বিষয় হয়ে গেল। এনাম নিজের 2 হাত মাথার উপরে নিয়ে অবাক গলায় বলে, ইয়া রাসূল, জানেন ছোট আম্মা, গত সপ্তাহে আমি পুরো 27টি হাদিস মুখস্থ করছি আর ইমরান মাত্র 15টি। আর এখন সে আমায় অপমান করছে। তখনই এলিশা বলে ওঠে, আরে ধুর, তোদের কথা ছাড়। জানেন ছোট আম্মা, আমার দাদা যান এ সপ্তাহে 31টি হাদিস মুখস্থ করার কথা বলেছেন। আমি করে ফেলেছি। আর ওরা তো প্রতি সপ্তাহেই হাদিস বলতে গিয়ে 7-8টা ছেড়ে দেয়। মেহনুর বলে ওঠে, মাশাল্লাহ মাশাল্লাহ, তা তোমরা কেন এগুলো করছো শুনতে পারি? এইসব উত্তর দেয়। কেন আবার? আল্লাহকে খুশি করার জন্য। মেহনুর ওদের বাজিয়ে দেখার জন্য বলে। ওহ তাই নাকি? আল্লাহকে খুশি করে কি হবে শুনি? ইমরান বলে ওঠে, আরে ছোট আম্মা, আপনি জানেন না আল্লাহকে খুশি করলে তো এ জাহান ও জাহান উভয় জাহানেই শান্তি। মেহনুর মৃদু হেসে বলে। হ্যাঁ হ্যাঁ জানি তো। আচ্ছা, এটা তোমায় কে বললো? তখন ইরা বলে। ছোট আব্বা বলেছেন। আর জানো ছোট আম্মা, মেহনুর বলে। কি? ইরা বলে। আজকে সকালে তোমার মুখ থেকে কথা শোনার জন্য ছোট আব্বা, আমি যেভাবে আউ আউ করে কাঁদি অমনি ছোট আব্বাও কাঁদছেন। এমন কথা শুনে নিমিষে মেহনুরের মুখ থেকে হাসি উড়ে যায়। এইসব কেঁদেছে, এই নরপশু কাঁদতে জানে, কিন্তু কেন? না, এসব ভাবা উচিত নয়। তাই আবারও মেহনুর নিজের মুখে হাসি টেনে বলে। আচ্ছা দেখি তো, ইলম নিয়ে একটি হাদিস বলো। এরিশা বলে। আমি বলি। মেহনুর মুচকি হেসে বলে। বলো। এরিশা বলে। তারপর বলে, হাদিস শরীফের অর্থ ইলম তওব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। মেহনুর হাদিস শুনে এরিশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে। মাশাল্লাহ মাশাল্লাহ, বলো তো এটা কোন হাদিসে এসেছে? এরিশা একটু দম নিয়ে ফের উত্তর দেয়। সুন্নানে ইবনে মাজাহ। মাশাআল্লাহ।
মেহনুর আবার বলে, এখন এরিশা বাদে কেউ জান্নাত নিয়ে একটা হাদিস বলো তো। এনাম বলে, আমি বলেছি। মেহনুর বলে, বলো। ইনাম কয়েকবার মাথা উপর নিচ করে নিজের হাত রাকাত বাঁধা মতো বেঁধে বলে, মিনলাম ইউরেক বিল্লাহি শাইয়া অমিল্লাহ সালিহান দাখাইল জান্নাহ। ফের বলে, হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক না করে সৎ কাজ করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করবেন। আর এটা শাহী মুসলিমে এসেছেন। এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মেহনুর তাদের এভাবে হাদিস শুনছে আর হাসছে। আর এই সমস্ত কিছু এসব দুই কক্ষের মধ্যে যেই দরজা আছে সেখানে মাথা ঠেকিয়ে দুই হাত বুকের সাথে ভাঁজ করে অপলক দৃষ্টিতে তাকিয়ে তা দেখছে আর শুনছে। সে তৃপ্তি নিয়ে নিয়ে দেখছে মেহনুরকে। হাসতে মেহনুরের গালি টোল পড়তে থাকে। ভয়ঙ্কর সুন্দর এই হাসি। এসানের বুক ধরধর করছে এই হাসি দেখে। হাসি শুধু কি টোল পড়ছে না, মেহনুরের এক সুন্দর গজ দাঁত রয়েছে। আর হাসলে সেই গজ দাঁত দেখা যায়। অসম্ভব সুন্দরভাবে ফুটে ওঠে এই হাসি। এই যে ওদের হাদিস শেখানো হচ্ছে, এটাও এই বংশের নিয়ম। যেখানে এই যুগে বাচ্চাদের ফোন দিয়ে তাদের জীবন নষ্ট করে দেওয়া হচ্ছে, তবে এই যুগে থেকেও তালুকদার বাড়ি শুধু বড় তালুকদার বাড়ি নয়, ছোট তালুকদার বাড়ি একই নিয়ম। প্রতি শুক্রবারে বাচ্চাদের বাড়ির প্রধান মুরব্বী সবাইকে নিয়ে আরবি পড়তে বসেন। তাদেরকে যারা যারা বয়স অনুযায়ী হাদিস কোরআনের সুন্দর সুন্দর আয়াত মুখস্থ করার জন্য দেয় এবং আগের সপ্তাহে যেগুলো দিয়েছিলেন সেগুলো সবক নেন। যে সবচেয়ে বেশি পারবে তাকে ইসলামিক বিভিন্ন জ্ঞানমূলক বই পুরস্কার দেন। নিজের দিন সম্পর্কে ধারণা দেন। এই বংশের সব মানে যত বংশধর এসেছে এই ৩-৪ যুগ ধরে সবাই কোরআনের হাফিজ। এই বংশের বাচ্চাদের ৯ বছর বয়স হলেই হাফিজেতে ভর্তি করিয়ে দেওয়া হয়। এতে বাচ্চারা ১৩ বছরের আগেই কোরআনে হাফিজ হয়ে যায়। এবার হাফিজ হওয়ার পর যার যেখানে ইচ্ছে সেখানে পড়তে পারে। তবে প্রতি শুক্রবারে সব পুরুষেরা মিলে ৩খানা খতম দেন আর মহিলারা ২খানা। এটা তারা নিয়মের জন্যই করে না, এটা নিজের রবের জন্য করেন, যাতে পরকালে শান্তিতে থাকতে পারেন। তাই এই জন্য বর্তমানে সবাই মানে তালুকদার বংশের সব বংশধরই কোরআনে হাফিজ। তবে এত ধার্মিক হওয়ার পরও এদের মধ্যে রক্তাক্ত থেকেনি। যুগ যুগ ধরে এটা এসেছে, তবে নিজ বংশধরের সাথে নয়, অন্যদের সাথে। খানিকক্ষণ পর এহসানের পানি মেহনুর নজর দেয়, যে কিনা তার দিকে অপলক দৃষ্টিতেই তাকিয়ে আছে। মেহনুর এহসানের নির্লজ্জ দৃষ্টি দেখে চোখ নামিয়ে নেয়, মনে মনে আওড়াতে থাকে, কি এক চোখ, সারাক্ষণ আমার দিকেই থাকে। আল্লাহ, এই চোখ তুমি অন্য দিকেও তো ঘুরিয়ে নিতে পারো মাবুদ। এহসান ধীর পায়ে বিছানার সামনে এসে আলতো সুরে বলে, আব্বাজান, আম্মাজানরা, আপনাদের গল্প করে শেষ হলে দয়া করে নিচে যান, নাস্তা করতে হবে তো। মাদ্রাসায় যাবেন না আজ? মসজিদে তো কেউ গেলেন না। এহসানের কথা শুনে একে একে সবাই মেহনুরের গালে চুমু খেয়ে বলে, আসসালামু আলাইকুম ছোট আম্মা, আসছি, আর বিকেলে দেখা হবে। দোয়া করি আপনি সুস্থ হন তাড়াতাড়ি। এটা বলে সবাই একে একে বিছানা থেকে গুটি গুটি পায়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। মেহনুরও তাদের সালামের উত্তর দিয়ে নিষ্পলক চোখে তাকিয়ে থাকে তাদের যাওয়ার পানে। আজ একটু শান্তি লাগছে। ওর বাচ্চাদের সাথে কথা বলে সবাইকে আল্লাহর সুন্দর বোঝার মস্তিষ্ক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এহসান দেখে মেহনুর ওদের যাওয়ার পানে তাকিয়ে আছে, তাই নিজে একটু ঝুঁকে টুপ করে মেহনুরের গালে একটা চুমু খেয়ে নেয়। মেহনুরের নিজের দুনিয়ায় আসেন এমন ঘটনায় তারপর চোখ গোল করে রাগী চোখে থাকায় এহসানের পানে আর দাঁত চেপে বলে, এটা কি করলেন? এহসান মেহনুরের সামনে বসতে বসতে বলে, আবার দিয়ে বুঝিয়ে দে কি করলাম। মেহনুর নিজের গালে হাত দিয়ে স্পর্শ করে বলে, কেন অপবিত্র করে দিলেন আমায়, আবার নিজের অপবিত্র স্পর্শ দিয়ে? এহসান নির্বিকার মৃদু হেসে উত্তর দেয়, বলেছে তো একবার আমার অপবিত্র আলিঙ্গন করবে, তোমার পবিত্রতাকে 1000 বার। মেহনুর এসব ছেড়ে অন্য প্রশ্ন করে, আচ্ছা শুনুন, এভাবে উন্মাদের মতো অমন করছিলেন কেন? এখন বাড়ির সবাই এই কথাই মুখে মুখে ঘুরছে। এহসান হতাশ চোখে এক পলক তাকায় মেহনুরের দিকে, পরে বলে, তুই যদি বুঝতে নিজের প্রাণকে কষ্টে কাতরাতে দেখে কতটা কষ্ট হয়, তাহলে প্রশ্ন করতে না। মেহনুর অবাক হয়ে প্রশ্ন করে, আপনি বুঝেন? এহসান আহত গলায় বলে, হ্যাঁ বলছি, ভীষণভাবে বলছে। এই তো একটু আগে যখন তোর কথা শুনতে পারিনি, তোর আখে চোরা খোলা দেখতে পাইনি, তখন বুঝেছে। মেহনুর বোকার মতো চেয়ে প্রশ্ন করে, কি বুঝেছেন?
এহসান এক পলক মেহনুরের দিকে তাকায়, তারপর মাথা নিচু করে নিজের বুকের দিকে তাকায় আর নিজের শাহাদাত আঙ্গুল নিজের বুকের বা পাশে ঠেকিয়ে মেহনুরের দিকে একবার তাকিয়ে বলে, এখানে, ঠিক এখানে বুঝেছে। ব্যথা মনে হচ্ছিল, কেউ কলেজে ছেড়ে নিয়ে যাচ্ছিল, হৃৎপিণ্ড বরাবর কোপ দিচ্ছিল। মেহনুর হতাশ হয়ে যায়। কি এই পুরুষ, তার জন্য এমন অনুভব করে? কিন্তু কেন, কি জন্য, কেন? এহসানকে বলতে যাবে তখনই এসা কক্ষে প্রবেশ করে খাবার নিয়ে। এসা ধীর পায়ে বিছানায় খাবারের প্লেট রাখে, তারপর কিছু না বলে ওদের দিকে এক পলক তাকিয়ে চলে যায়। এহসান দীর্ঘশ্বাস ফেলে খাবারের ট্রে নিয়ে হাতে ধুয়ে বাটি থেকে স্যুপ নিয়ে খাইয়ে দেয় মেহনুরকে। মেহনুরও একটা টু শব্দ না করে চুপচাপ খেয়ে নেয়। এহসান মেহনুরকে খাইয়ে ওষুধ খাইয়ে ওকে একটু বিশ্রাম নিতে পারে। নিজে বাকি খাবারটুকু খেয়ে নিচে প্লেট রেখে আসে। এদিকে ছোট তালুকদার বাড়িতে ৮ মাথা একসাথে হয়েছে, মানে মেহনুরের ৬ চাচা, ছোট ভাই যান এবং দাদা কিছু একটা পরিকল্পনা খুঁজছেন যেন মেহনুরকে নিজের কাছে রাখতে পারেন। আর ওই জমি খানো রাত এসার পর এহসান সারাদিনই মেহনুরের পাশে ছিল, তবে আসলে নামাজ পড়ে একটা সবাই চলে যায়। মেহনুর ক্লান্তিতে সারাদিনই বেঘরে ঘুমিয়েছে ওষুধ খেয়ে। আর সারাদিনই এহসান মেহনুরের পাশে বসে তৃপ্তি নিয়ে ঘুমন্ত মেহনুরের মুখখানা দেখে নিজের চোখে তৃষ্ণা মিটিয়েছে। তবে কি আর তৃষ্ণা মেটে? না, তাই জীবনে সম্ভব নয়। বারবার শুধু দেখতেই মন চায়, বারবারই নিজ নারীর পানে তাকিয়ে থাকতেই মন চায়, বারবার হাজারো বার। এহসান সভা শেষে এসে এশার নামাজ পড়ে বাড়ি ফিরে জানতে পারে মেহনুর ঘুম থেকে উঠে গেছে, এখন সুস্থই আছে কিছুটা। এহসান ধীর পায়ে কক্ষে প্রবেশ করে, কাউকে দেখতে পায় না, তবে ওর ঘাটে একটা শব্দ ঠিকই আসে। ধীর পায়ে বেলকনির দিকে এগিয়ে যায়। যতটা পা সামনের দিকে নিচ্ছে ততই কান্না ভাঙা গলায় তেলাওয়াত কানে ভেসে আসছে। আমি চাইলে অবশ্যই প্রত্যেক প্রাণীকে তার সঠিক পথ দেখিয়ে দিতাম, কিন্তু আমার কথা সত্য হয়েছে যে আমি জিন ও মানুষদের সবাইকেই জাহান্নাম দিয়ে পূর্ণ করব। তোমরা তো এই দিনের সাক্ষাৎ ভুলে গিয়েছিল, তাই এখন শাস্তির স্বাদ গ্রহণ করো। আমিও তোমাদের ভুলে গেলাম, আর তোমরা তোমাদের কৃতকর্মের জন্য স্থায়ী শাস্তির স্বাদ গ্রহণ করো। সূরা আস-সাজদা। এহসান মেহনুরের কান্না জড়িত থাকা তেলাওয়াত শুনছে, তার বুকটা ধক করে উঠছে। ওর আয়াতখানা অসাধারণ ভয়ঙ্কর, কলেজে ছিঁড়ে যায় এই আয়াতের কথা মনে হলেই। মেহনুর আয়াতখানা পড়ে কিছু সময় নীরব থাকে, ফের আরেকখানা আয়াত তেলাওয়াত শুরু করার জন্য নিজের অন্তরকে প্রস্তুত করবে। তখনই ওর মনে হয় এহসান হয়তো ওর পাশেই দাঁড়িয়ে আছে, কারণ সে এহসানের শরীরের ঘ্রাণ পাচ্ছে। তার মস্তিষ্ক তাকে জানিয়ে দিয়েছে এহসান আশেপাশেই আছে। এহসানের শরীরে এই ঘ্রাণ এই কয়েকদিনে মেহনুরের আত্মার সাথে মিশে গেছে। এহসানের শরীরের এই ঘ্রাণ এত ঘৃণার, এত ঘৃণা, এত বিষাক্ততার মধ্যেও তাকে কেমন মাতোয়ারা করে তোলে। তাই এখন এহসানের উপস্থিতি মেহনুর মুহূর্তেই বুঝে যায়। মেহনুর ধীরে ধীরে পেছনে ঘুরে দাঁড়ায়, তার ধারণাই সঠিক হয়। এহসান দাঁড়িয়ে আছে তার পেছনে, আর সেই বিহায়ের মতো তাকিয়ে আছে তারই পানে। মেহনুর বিরক্তি নিয়ে এহসানের পানে তাকায়, তারপর দাঁত চেপে বলে, গজব পড়ুক এই চোখে, গজব! যে চোখ দিয়ে সবসময় বেহায়ার মতো তাকিয়ে থাকেন আপনি আমার পানে। এহসান কোনো উত্তর দেয় না। ঠোঁট কেটে হেসে সে মেহনুরের দিকে আলতো করে এগোতে এগোতে বলে, গজব পড়ুক, সত্যি গজব পড়ুক, ঝলসে যাকে চোখ, তাহলে অন্তত তোমায় দেখার তৃষ্ণা জাগবে না এই ব্যাকুল হৃদয়। এই বলে এক পলকে এহসান মেহনুরের একদম কাছে চলে আসে। মেহনুর যেই না সরতে যাবে অমনি এহসান নিজের হাত বাড়িয়ে মেহনুরের কোমর জড়িয়ে নিজের বক্ষস্থলের নিকট টেনে নেয়। ব্যাস, মেহনুরের সব শক্তি ফুরিয়ে যায়। সে এহসানের এতটা কাছে এসে গেছে যে এহসানের শরীরের ঘ্রাণ তীব্রভাবে পাগল করে দিচ্ছে মেহনুরকে। নড়াচড়া করতে পারছে না মেহনুর, সে তারা দিয়ে শীতল বাতাসের স্রোত বয়ে যাচ্ছে, প্রাণটা বারবার কেঁপে উঠছে। এহসান কিছু মুহূর্ত মেহনুরের আবেদনময়ী মুখের দিকে তাকিয়ে থাকে। মেহনুর নামাজের সাদা হিজাব পরে আছে, যার জন্য এহসানের কাছে মেহনুরকে কবুতরের বাচ্চার মতো মনে হচ্ছে। খুব বেশি আবেদনময়ী মনে হচ্ছে এই মুহূর্তে তার নারীকে নিজের কাছে। এহসান তৃষ্ণাত দৃষ্টিতে মেহনুরের পানে তাকিয়ে আফসোসের সুরে বলে, তোমায় মন ভরে দেখলাম, প্রাণ ভরে দেখলাম, তোমার এই মায়াময়ী মুখের দিকে প্রহর পর প্রহর নিষ্পলক তাকিয়ে রইলাম, কিন্তু তাও নিজের চোখের তৃষ্ণা মেটাতে পারলাম না। মেহনুর ভয়ে ভয়ে এহসানের পানে তাকায়, তারপর নির্বিকারভাবে বলে, কিসের তৃষ্ণা?
এহসান কোনো উত্তর না দিয়ে মেহিনুরের কপালে গভীরভাবে নিজের ঠোঁট স্পর্শ করায়। তারপর মলিন গলায় বলে, তোমায়, এই আমার তুমিকে দেখার তৃষ্ণা, ভালোবাসার দৃষ্টিতে চেয়ে থাকার তৃষ্ণা। মেহিনুর বোকার মতো চাহনি দিয়ে এহসানের পানে তাকায়, তারপর ফিসফিস করে বলে, কিন্তু এই ভালোবাসা যে কলঙ্কের। মেহিনুরের এমন কথা শুনে এক নিমিষেই মেহিনুরকে নিজের বক্ষস্থলে শক্ত করে জড়িয়ে নেয় এহসান। তারপর ব্যাকুল গলায় বলে, তোমার প্রতি আমার ভালোবাসা যদি কলঙ্কের হয়, তবে এই কলঙ্কে আমার জন্য চিরন্তন। মেহিনুর একটু শব্দও করে না, চুপচাপ এহসানের বুকে মাথা রেখে দাঁড়িয়ে থাকে। এই পাপিষ্ঠ পুরুষকেই সে এত ঘৃণা করে, এত ঘৃণা। কিন্তু কেন জানি আজ এই পাপিষ্ঠ পুরুষের বুকে মাথা রাখতে ঘৃণা করছে না। কিন্তু কেন, কেন ঘৃণা করছে না? অস্থির হয়ে ওঠে মেহিনুরের ভেতরটা। সে আলতো করে মাথা নাড়ায়। এতে এহসান মেহিনুরকে ছেড়ে দেয়। মেহিনুর দ্রুত বলে, নিচে যেতে হবে, রাতের। এহসান মেহিনুরের অবস্থা উপলব্ধি করতে পেরে মৃদু হেসে বলে, হুম, যাও। মেহিনুর নিচে রান্নাঘরে চলে আসে। এখানে রাতের খাবার তৈরি করার তোড়জোড় শুরু হয়েছে। এশা নামাজের পরে সবাই খেয়ে ঘুমিয়ে যান। আনিসা বেগম মেহিনুরকে রান্নাঘরে দেখে মুচকি হেসে বলেন, কোনো প্রয়োজন মেহনুর? মেহিনুর সংকোচ নিয়ে বলে, ওই ওই ভাবলাম যদি তোমাদের কোনো সাহায্য করতে পারি, যদি। আনিসা বেগম মেহিনুরের কথা শুনে মেহিনুরের দিকে এগিয়ে গিয়ে মেহিনুরের মাথায় আলতো করে হাত রেখে বলে, তা তো করবে যদি নিজ ইচ্ছা চাও। তা আর যদি এহসানের কথা এসে থাকো তাহলে নিজের অনিচ্ছায় কাজ করতে হবে না মেহনুর। মেহিনুর কাপা গলায় বলে, না তা না, মানে উনি বলেননি, আমি নিজেই এসেছি, কিছু যদি করি ভালো লাগবে। আনিসা বেগম হেসে বলে, তাহলে যাও, এখানে ডিম সিদ্ধ রাখা আছে, এহসানের জন্য ডিম ভর্তা আর মাছ ভর্তা তৈরি করে নাও। মেহিনুর মাথা নাড়ায়, তারপর কাজে লেগে পড়ে। তবে সাথে টুকটাক সবার সাথেই গল্প করছে। সবকিছু তৈরি হয়ে গেলে সবাই একে একে বড় রাজকীয় টেবিলে খাবার পরিবেশন করে। 9 থেকে 10টা খাবারের তরকারি টেবিলে থাকতেই হবে, এটাই নিয়ম। আর আগে বাচ্চারা খাবে, পরে বাড়ির পুরুষেরা খাবে এবং তাদের বেগমেরা পাশে থাকবেন কিছু লাগবে কিনা তা দেখার জন্য। পুরুষদের খাওয়া শেষে মহিলারা খাবেন। বাড়ির সব পুরুষ টেবিলে উপস্থিত, শুধু এহসান ছাড়া। নিসা বেগম মেহনুরকে উদ্দেশ্য করে বলেন, এহসান কোথায় মেহনুর? মেহনুর কিছুটা লজ্জায় পড়ে যায়, কিন্তু এখন লজ্জার সময় নেই, তাই আমতা আমতা করে বলে, ওই ঘরেই তো দেখে এলাম। আয়শা বেগম বলেন, তাহলে একটু ডেকে নিয়ে এসো। মেহনুর মাথা নাড়ায় দুদিকে, তারপর পা বাড়িয়ে যাওয়ার জন্য। তখন আমিনা বেগম বলেন, ঘরে না পেলে ছাদে দেখো। মেহনুর ওনার দিকে এক পলক তাকিয়ে নিম্ন গলায় বলে, আচ্ছা। মেহনুর কক্ষে আসে, কিন্তু এহসানকে পায় না। দীর্ঘশ্বাস ফেলে কক্ষ থেকে বেরিয়ে আসে এবং ছাদের দিকে রওনা দেয়। 3 তলা পেরিয়ে সিঁড়ি বেয়ে ছাদে ওঠে। একদম ছাদের দরজার কিনারায় এসে থমকে যায় মেহনুর, কারণ ওর কানে স্পষ্ট একটা সুন্দর কণ্ঠ আসছে। মেহনুর ধীর পায়ে নিশ্চুপ হয়ে ছাদের দরজা বরাবর দাঁড়ায়। সামনে থাকতেই দেখতে পায় এহসান অন্যদিকে মুখ করে আকাশের দিকে তাকিয়ে একটা নাশিদ পড়ছে। নাশিদটা মেহনুরের কানে স্পষ্ট ভেসে আসছে, খুব সুন্দর করে উচ্চারণ করছে এহসান। মেহনুর মুগ্ধ হয়ে শুনছে, নিজ দুনিয়ায় নিয়ে সে ডুবে গেছে এহসানের কণ্ঠে এই নাশিদে। এত সুন্দর মনে হচ্ছে যেন নাশিদটা নিজেই গেয়েছে এহসান, অথচ তা নয়। এই নাশিদ মেহনুরের ভীষণ প্রিয় একটি নাশিদ। এহসান দীর্ঘশ্বাস ফেলে পেছনে ঘুরে। মনটা একটু হালকা হলো আল্লাহর হুকুমে। পিছনে ঘুরে থমকে যায় এহসান। মেহনুর দাঁড়িয়ে আছে, তার প্রাণ দাঁড়িয়ে আছে, আর তার প্রাণ চারিদিকে তাকিয়ে আছে, তাও ঘৃণাহীন দৃষ্টিতে। এই পাপিষ্ঠ জীবনে এটাই তার পাওয়ার সবচেয়ে বড় উপহার। তার নারী তার দিকে ঘৃণাহীন দৃষ্টিতে তাকিয়ে আছে। এহসান এক নজর পরখ করে নিজের আপন নারীকে। আজ তার প্রেম প্রেয়সীকে বেশি সুন্দর লাগছে। পরনে খয়েরি 3 পিস, দুধে আলতা ফর্সা গায়ের সাথে এই রংটা বেশি মানিয়ে গেছে, তাই তো এত সুন্দর লাগছে। ভয়ঙ্কর সুন্দর লাগছে, ভয়ঙ্কর। হৃদয় ছেদ করছে বারবার এই সৌন্দর্য। চাঁদের আলো চকচক করছে তার নারীর সৌন্দর্যে। এর মধ্যেই মাথায় ওড়নাটা মাথা থেকে সরে গেছে, এতে আধখোলা খোপা করা চুল দেখা যাচ্ছে। সামনের দিকে কিছু চুল কপালে এসে পড়েছে, মোহময়ী লাগছে। তার বেয়াদব নারীকে আজ আরো বেশি মোহময়ী লাগছে। সৌন্দর্য উপচে পড়ছে, আর সেই মায়াবী আঁখি। আজ সেই মায়াবী আঁখিতে কোনো ঘৃণা নেই, কোনো অভিযোগ নেই, শুধু আছে একরাশ মুগ্ধতা। তাই তো এই আঁখিচোরা এহসানকে মাতোয়ারা করে তুলছে। এহসান মেহনুরের দিকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে, ইয়া রব্বে কারিম,
আপনি আমায় নিজেকে সামলানোর অসীম ক্ষমতা দান করুন। আপনি দয়াময়, আপনি দয়া করুন আমায়। আমার প্রাণপ্রিয় নারীকে যে সৌন্দর্য দিয়েছেন আপনি, নয়তো তাতে ডুবে যাব আমি। আমাকে ধৈর্য দান করুন মাবুদ। আপনি তো সব জানেন, সব। মেহনুর উপলব্ধি করে তার ওড়নাটা মাথায় নেই। তাড়াতাড়ি মাথায় ওড়না টেনে নেয়, কারণ শয়তান বলে যে নারীর মাথায় কাপড় থাকে না সে আমার স্ত্রী, আর এমনিতেই এক ইবলিসের বউ হয়ে বসে আছে আর চায় না আরেক ইবলিসের স্ত্রী হতে। তাই দ্রুত ওড়না মাথায় পেঁচিয়ে নেয়। অতপর আলতো পায়ে এহসানের সামনে এসে দাঁড়ায়, নিচের দিকে তাকিয়ে বলে, চলুন খাবার খেতে হবে। এহসান মেহনুরের কথায় আবার ওর দিকে তাকায়। এহসান লক্ষ্য করলো মেহনুর কাঁপছে, কারণ প্রচন্ড শীত আর ওর গায়ে কোনো চাদরও নেই। এহসান দীর্ঘশ্বাস ফেলে নিজের গায়ের চাদর হাতে নিয়ে নেয়, তারপর দুদিকে ধরে অতি যত্নে মেহনুরের গায়ে জড়িয়ে দেয়। মেহনুর কিছুটা ভরকে যায়, তারপর বুঝতে পারে এহসান ওর ঠান্ডা লাগছে, ব্যাপারটা বুঝতে পেরেছে। অতপর মেহনুরকে বলে, চলো। এহসান আর মেহনুর একসাথে ছাদের দরজা পার করে সিঁড়ি বেয়ে নামতে থাকে। তবে মেহনুর বারবারই এহসানের দিকে তাকাচ্ছে, কিন্তু কেন তাকাচ্ছে, কি জন্য তাকাচ্ছে তা সে নিজেও জানে না। সে শুধু এই মুহূর্তে এতটুকুই জানে এখন তার এহসানকে দেখা উচিত। তাই বরাবরই নিজের দৃষ্টি এহসানের পানে নিক্ষেপ করছে। একসময় মেহনুর এহসানের দিকে তাকানোর চক্করেই সিঁড়িতে উষ্টাকে পড়ে যেতে নেয়। মেহনুর এতটা গভীর ভাবনায় চলে গেছে এহসানকে নিয়ে যে উষ্টা খেয়ে পড়ে যাচ্ছে, তাও ওই আগের মতো এহসানের পানেই তাকিয়ে আছে, কিন্তু মেহনুর পড়ে যায় না। সঠিক সময় এহসান সামনে হাত দিয়ে আগলে নেয় মেহনুরকে। মেহনুর নিজ দুনিয়ায় ফিরে আসে। সে যে একটা আস্ত বেকুব তা সে নিজেও জানে। আবুলের মতো যেদিকে মন যায় সেদিকেই মন পড়ে যায়। এখন সবাই বুঝে ভীষণ লজ্জায় পড়ে যায় মেহনুর। ছিছি, কি হলো এসব? এহসান ঠোঁট কেটে হেসে বলে, দৌড়ে আছি আমি, তৃপ্তি ভরে দেখবি আমায়, সমস্যা নেই। কিন্তু এখন আমার দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে একটু হাঁট। পরতে পরে কি নিজে কিছু করলে আমার কি হবে? মেহনুর এমন কথায় লজ্জায় পড়ে যায়। তারপর লজ্জাকে গিলে এহসানের মলিক গলায় বলে, আপনি তো আমার দিকে সারাদিনই তাকিয়ে থাকেন, আর আমি একবার তাকিয়েছি বলে এমন করে বললেন। এহসান একটা শব্দও না করে মেহনুরকে কোলে তুলে নেয়। তারপর আলতো হেসে বলে, এবার তাকাও, মন ভরে দেখো, মন ভরে দেখো। এই আমি শুধু তোমার, শুধুই তোমার, শুধু তুমিই তাকাবে। এই স্থানের পানি বারবার তাকাবে, আমার পানি বারবার। কিন্তু মেহনুর আর তাকায় না, লজ্জা। এই জায়গায় মেহনুরের জায়গায় অন্য কেউ হলেও হয়তো এমন লজ্জায় মরে উঠত। কি ভয়ঙ্কর লজ্জার বিষয়! যাকে ঘৃণা করে তার দিকেই তাকিয়েছিল, আর এমন তাকিয়েছিল যে তাকাতে তাকাতে উষ্টা খেয়ে পড়ে যাচ্ছিল। কি লজ্জার বিষয়! মেহনুরের কাছে এর চেয়ে লজ্জাজনক আর কিছুই নেই। কি লজ্জা! সব শেষ হয়ে গেছে লজ্জায়। মেহনুর চুপচাপ নিজের কাল এহসানের বুকের সাথে ঠেকিয়ে চোখ বন্ধ করে নেয়। এহসান ধীর পায়ে নিজের প্রাণপ্রিয় নারীকে নিয়ে এগিয়ে যেতে থাকে। এহসান মেহনুরকে এনে দ্বিতীয় তলার সিঁড়িতে এসে ধীরে ধীরে নামিয়ে দেয়। তারপর দুজন ধীর পায়ে নিচে নামে। এতক্ষণে সবার অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে বলতে গেলে। এহসান গিয়ে চুপচাপ নিজে চেয়ারে বসে। মেহনুর কিছুটা দূরে দাঁড়িয়েছিল। এটা দেখে মনিরুল সাহেব বলে, এহসানকে খাবার বেড়ে দাও। এখন থেকে সারা জীবন এটাই তোমার দায়িত্ব মেহনুর। এই কথায় মেহনুরের কলিজা খচ করে ওঠে। সারা জীবন তাকে এই পুরুষের কলকের ছায়ায় থাকতে হবে, এই পাপিষ্ট পুরুষের খেদমত করতে হবে। সত্যি কি এতটা নিকৃষ্ট জীবন তাকে পার করতে হবে? না, এমন কিছু কখনোই হতে পারে না। এটা সঠিক নয়। এসব সমাজের চোখে নোংরামি, এসব ঠিক নয়, এসব পাপ, কলঙ্ক। সব ভাবতে ভাবতেই মেহনুরের মন ব্যাকুল হয়ে ওঠে। তখনই এহসান মেহনুরের পানে শান্ত চোখে তাকিয়ে শান্ত গলায় বলে, মেহনুর। এহসানের ডাকে নিজের জগৎ থেকে ফিরে আসে মেহনুর। দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে টেবিলের কাছে এগিয়ে আসে। তারপর টেবিল থেকে ভাতের বাটি নিয়ে এহসানের প্লেটে তুলে দেয়। তারপর এক ঝলক এহসানের দিকে তাকায়। এহসান তখন প্লেটের দিকে তাকিয়ে আছে। মেহনুর নিম্ন গলায় বলে, কি নিবেন? এহসান মাথা তুলে তাকায়। মেহনুরের পানে তাকাতেই অদ্ভুতভাবে তার দৃষ্টি আটকে যায় তার ঠোঁটের নিচে মাঝ বরাবর থাকা তিলটায়। মেহনুর ওর দিকে ঝুঁকে থাকায় স্পষ্ট দেখতে পাচ্ছে উক্ত তিলটি এহসান। তিলটিকে চোখ পড়তে বুকের ভেতরে অদ্ভুত অনুভূতি খেলে যায় এহসানের। মনে হচ্ছে কেউ বুকের অন্তঃস্থলে হাতুড়ি পেটা করছে। কি আজব অনুভূতি! আল্লাহ, এই নারীর সাক্ষাৎ পাওয়ার পরই থেকেই এক এক দিন এক এক রকম অনুভূতির সম্মুখীন হচ্ছে সে। মেহনুর আবারও বলে, কি নিবেন? এহসান নিজের জগতে ফিরে আসে। তারপরে আমতা আমতা করে বলে,
দিয়ে দাও যে কোনো একটা। মেহনুর দাঁত চেপে এক পলক এহসানের দিকে তাকায়। তাকানোরই কথা, এহসান যে নির্লজ্জের মতো ওর দিকে তাকিয়েছিল। আর এটা দেখে উপস্থিত সবাই মিটমিট করে হাসছে। এর যে লজ্জার আর কিছু হতে পারে? লজ্জায় মরে যাচ্ছে সে। বর্তমানে এটাই ভাবছে মেহনুর। অবশেষে মেহনুর ডিম ভর্তে তুলে এনে এহসানের প্লেটে। এহসান বিসমিল্লা বলে খাবার খেতে শুরু করে। কিন্তু আজকে ডিম ভর্তার স্বাদ যেন ভিন্ন, অন্যরকম লাগছে। খাবারটা খুব ভালো লাগছে। এহসান নিজের আম্মাকে জিজ্ঞেস করে, আম্মা, এটা কি তৈরি করেছে? তুমি তো নাও, কারণ এর স্বাদ ভিন্ন। এনিসা বেগম মেহনুরের দিকে ইশারা করে বলেন। মেহনুর, এহসান এক পলক মেহনুরের দিকে তাকায়, তারপর আবার খাওয়া শুরু করে। একে একে সবার খাওয়া দাওয়া শেষ হয়। মেহনুর লক্ষ্য করে এই বাড়িতেও তাদের বাড়ির মতো সবাই খাওয়া শেষে নিজ নিজ বেগমের আঁচলে হাত মুখ পোছে। ইয়া আল্লাহ, এখন যদি এহসানও তার সঙ্গে এমন করে। তখনই দেখে এহসানের প্লেটের ভাত নেই, তাই তাড়াতাড়ি প্লেটে ভাত তুলে দেয়, সাথে মাছ ভর্তা। এহসান খাবার শেষ করে উঠে বেসিনে গিয়ে হাত ভালো করে ধুয়ে নেয়। অতঃপর ধীর পায়ে এসে দাঁড়ায়। তাকিয়ে দেখে মেহনুরের ওড়নার এক পাশে নিজের হাত মুখ মুছে নেয়। মেহনুর এক পলক এহসানের পানি তাকায়। সঙ্গে সঙ্গে এহসান মেহনুরের গালে ঠান্ডা হাতে স্পর্শ করে। মেহনুর কেঁপে ওঠে আর সঙ্গে সঙ্গে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। ছি, কেউ যদি এটা দেখে ফেলতো। তড়ি করি চারপাশে তাকায় মেহনুর। আশ্চর্যের ব্যাপার, এখানে কেউ নেই। এটা দেখে কিছুটা স্বস্তি পায় সে। ঠিক তখনই এহসান ওর কানের কাছে এসে বলে, আহা, আমার লজ্জাবতী লতাপাতা রে। মেহনুর কটমট করে তাকায় এহসানের দিকে। তবে এহসান পাতা না দিয়ে টেবিলের এক পাশে রাখা সুপারির থালা থেকে এক টুকরো সুপারি মুখে দেয়। সুপারি সে খায় না, তবে খাবার খাওয়ার পর অল্প খেতে হয়, না হলে গলায় কেমন কেমন করে। মেহনুর পাথরের মতো দাঁড়িয়ে থাকে আর মনে মনে গালি দিতে থাকে এহসানকে। সব মহিলারা খেতে বসে যান। খাওয়া শেষে সব গুছিয়ে সবাই নিজ নিজ কক্ষে চলে যান। মেহনুরও ধীর পায়ে আপন কক্ষে প্রবেশ করে। কক্ষে এসে দেখে এহসান লুঙ্গি আর টি শার্ট পরে সুবহানাল্লাহ উচ্চারণ করতে করতে বের হচ্ছে। দেখে বোঝা যাচ্ছে এহসান উজু করে এসেছে। মেহনুর সব খেয়াল না করে এহসানের পাশ কাটিয়ে বাথরুমে প্রবেশ করে। উদ্দেশ্য উজু করে এসে হাত মুখ মুছে নেওয়া। তেমনটাই করে অজু শেষ করে এসে বিছানার দিকে এগোয়। তখন দেখতে পায় এহসান একশো আধশোয়া হয়ে বিছানায় বসে আছে। এহসানকে বিছানায় দেখে মেহনুরের মন ভীষণ ভয় পেয়ে যায়। যদি গত রাতের মতো ওকে জড়িয়ে ধরে? না, সে কখনোই এহসানের পাপিষ্ঠ বুকে নিজের মাথা রাখবে না। এই এহসানের জন্য তার বাবা চাচাকে কুকুরের মতো আহাজারি করতে হয়েছে। এই এহসানের জন্য তার ভাইজান ক্ষতবিক্ষত হয়েছে। না, সেই পুরুষের বুকে আজ মাথা রাখবেন না। সে সোফায় ঘুমাবে। মেহনুর এইসব ভেবে ঠিক করে সে আজ সোফায় ঘুমাবে। চুপচাপ একটা বালিশ নিয়ে উদ্দেশ্য সোফায় যাওয়া। বালিশ নিয়ে যেই না পাওয়া যাবে তখনই এহসান বলে, কোথায় যাচ্ছিস? মেহনুর দাঁত চেপে বলে, সোফায়। এহসান রাগী গলায় ধমক দিয়ে বলে, বেশি বেয়াদবি করিস না, চুপচাপ এসে আমার বুকে শুয়ে যা। মেহনুর অন্যদিকে তাকিয়ে বলে, আমি কোনো পাপীর পাপিষ্ঠ বুকে মাথা রাখতে পারবো না, আমি সোফাতেই ঘুমাবো। এহসান নিজের উপর থেকে কম্বল সরিয়ে নিতে নিতে বলে, উঠবো উঠবো আমি? যদি আমি এখন উঠে যাই তো সব বেয়াদবি এক মুহূর্তে ছাড়িয়ে নেব। এহসানকে রেগে যেতে দেখে মেহনুরের চোখের আগের ঘটনাগুলো ভেসে ওঠে। তাই আমতা আমতা করে বলে, না না, আমি আসছি, উঠতে হবে না। এই বলে মেহনুর বিছানায় উঠে যায়। এহসান বাতি বন্ধ করে দিয়ে স্টান হয়ে শুয়ে পড়ে। তাড়াতাড়ি মাথা রাখ। মেহনুর যান বাঁচাতে ধীরে ধীরে এহসানের বুকে মাথা রাখে, অতঃপর নিশ্চুপ হয়ে শুয়ে রয়। মেহনুরের চোখ ধীরে ধীরে লেগে আসে। পাপিষ্ঠ পুরুষের বুকেই নিশ্চিন্তে ঘুমিয়ে যায়। এহসান মেহনুরকে ঘুমিয়ে যেতে দেখে ওর কপাল বরাবর কয়েকবার নিজের ঠোঁট ছুঁয়ে বলে, তা কিভাবে কাছাবিতে আমি এহসান যে কত অপেক্ষার প্রহর গুনেছে তা তুই যদি জানতে, তাহলে তুই নিজ ইচ্ছে আমি এহসানা হয়ে যেতে। তারপর নিজের দুই হাত দিয়ে শক্ত করে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আপন প্রাণপ্রিয় নারীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে এসে পাড়ি দেয় এহসান। রাত ৩টা। মেহনুরের ঘুম ভেঙে যায়। এই সময়টা তার সবসময় ঘুম ভেঙে যায়, কারণ এই সময় যে তাহাজ্জুদের সময়, এই সময় যে রবের নৈকট্য লাভ করার সময়। মেহনুর ঘুম থেকে তো উঠে যায়, তবে উঠতে আর পারে না। উঠবেই বা কি করে? এহসান যে তাকে জড়িয়ে ধরে আছে। মেহনুর অনেক নড়াচড়া করে, কিন্তু এহসান ওকে ছাড়ছে না। কয়েকবার ডাকেও মেহনুর, কিন্তু এতে এহসান অল্প একটু নড়াচড়া করে ফের আবার মেহনুরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। মেহনুর এবার কিছু না পেয়ে এহসানের বুকে কামড়ে ধরে। এতে এহসানের ঘুম পুরোপুরি ছাড়ে। তবে এহসানের ঘুম ভাঙার পরও সে মেহনুরকে ছাড়ে না।
এতে মেহনুর চিৎকার করে উঠে বলে, সমস্যা কি আপনার? এভাবে জড়িয়ে ধরেছেন কেন? ছাড়ুন। এহসান মেহনুরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুম গলায় বলে। আর মাত্র একটু, তারপর ছাড়বো। মেহনুর বেজায় রেখে গিয়ে ছোট বাচ্চারা মাটিতে পড়ে যেভাবে গড়াগড়ি খায় এমনই ভাবে নড়তে থাকে সে। বেচারা এহসান এবার এই কাণ্ডে ছেড়ে দেয় মেহনুরকে। এহসান মেহনুরকে ছেড়ে দিতেই মেহনুর তাড়াতাড়ি উঠে বসে। এতক্ষণ দম বন্ধ হয়ে আসছিল। পাশ থেকে ওড়নাটা নিয়ে গায়ে জড়িয়ে নেয়। তখনই এহসান শুয়ে থেকে উপরের দিকে তাকিয়ে বলে, ইয়া রব্বি করিম, আপনি এক জিনিস জুটিয়েছেন আমার কপালে, মন তো নাই। মেহনুর কটপট করে তাকিয়ে এহসানের পানে বলে ওঠে। মন তো চাচ্ছে থাপ্পড় দিয়ে এই অসভ্য জবান ভেঙে দিতে। এহসান মেহনুরের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলে ওঠে, ব্যর্থ নারী, স্বামীর সাথে কেমন আচরণ করতে হয় সেটা জানিস না? থাপ্পড় বসিয়ে দেবো গাল বরাবর। দেবো থাপ্পড়। মেহনুর এমন কথা শুনে চুপচাপ বিছানা থেকে নেমে যায়। আর এখানেই থাকা যাবে না। মেহনুর উঠে গিয়ে উঁচু করে এসে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। এহসানও ইচ্ছে করছেই নামাজ পড়তে, তাই তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে যায়। অতঃপর বাথরুম দিকে উঁচু করে এসে একখানা জায়নামাজ নিয়ে মেহনুরের পাশে জায়নামাজে দাঁড়ায়। এতক্ষণ মেহনুর 2 রাকাত নামাজ পড়ে সালাত ফিরিয়ে নিয়েছে। এহসানকে দেখে মেহনুর বলে, আমায় মিসওয়াক এনে দিবেন? এহসান মেহনুরের দিকে তাকিয়ে উত্তর দেয়। আচ্ছা ঠিক আছে। মেহনুর এহসানের সামনে হাত জোর করে দাঁড়িয়ে কাঁদছে। কান্নার শব্দ থামানোর কোনো চেষ্টা নেই। গলা কাঁপছে, কেবল একটাই কথা উচ্চারণ করছে, দয়া করে একটিবার আমায় দাদাজানকে দেখতে দিন। একটাবার আমায় দাদাজানকে দেখতে দিন। প্রয়োজনে আপনি নিয়ে যাবেন, আবার ফিরিয়ে আনবেন। তাও দয়া করে নিয়ে যান। কিন্তু এহসান যেন আগুন হয়ে আছে। তার চোখে প্রচন্ড ক্রোধ, চোয়াল শক্ত হয়ে এসেছে। ঠান্ডা অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলে, চুপ, আর একটা শব্দ মুখ থেকে বের করবি না। বেয়াদব নারী, চুপচাপ বসে থাক। মেহনুর নিঃশ্বাস আটকে আছে, চোখ দুটো পানিতে ভরে যায় আরো বেশি। কি এমন ঘটলো যে পরিস্থিতি এমন হয়ে দাঁড়ালো? একটু পিছনে ফিরলেই পাওয়া যাবে সেই উত্তর। সকালের ঘটনা। বাড়ির সবাই ফজরের নামাজ আদায় করে একসঙ্গে নাস্তা টেবিলে বসেছে। মেহনুর এহসানের পাশে দাঁড়িয়েছিল, নিঃশব্দে পরিবেশন করছিল নাস্তা। ঠিক তখনই তামিজ সাহেব পাগলের মতো ছুটে বাড়িতে প্রবেশ করে। শ্বাস ঘন, চোখে আতঙ্ক। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে তীব্র কণ্ঠে বলে ওঠেন, দয়া করে মেহনুবাকে নিয়ে আয়। এহসান, আব্বা কাল রাত থেকে খুব বেশি অসুস্থ, ওকেই শুধু দেখতে চাইছে। মাত্র একবার নিয়ে আয়। এহসানের মুখ কালো হয়ে ওঠে, চোখের কোণে তীব্র বিদ্বেষ। ঠান্ডা অথচ বিষাদ কণ্ঠে বলে, তোদের মতো কুকুরদের এই বাড়িতে ঢোকার সাহস দিল কে? তোরা যখন ইচ্ছে তখন চলে আসিস। মনিরুল সাহেব কঠিন গলায় বলেন, এহসান, এসব বলার সময় নয়, তুমি মেহনুরকে নিয়ে যাও। তাজিম সাহেব আকুল স্বরে আবারও অনুনয় করেন। হ্যাঁ, তুই দয়া করে একবার নিয়ে আয়। এহসান ধীর পদক্ষেপে তাজিম সাহেবের সামনে দাঁড়ায়, চোখের দৃষ্টি হিমশীতল, তীক্ষ্ণ কণ্ঠে উচ্চারণ করে, আমি এহসান কাউকে দয়া করে না। চুপচাপ বেরিয়ে যা, নয়তো কুকুরের মতো মেরে বের করে দেব। তাজিম সাহেব হতবিম্ব হয়ে মেহনুরের দিকে তাকায়। তার ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তার ভাতিজি কাঁদছে, ঠোঁট চেপে রেখেছে, চোখের জল সামলানোর ব্যর্থ চেষ্টা করছে। এহসান এবার গর্জে ওঠে, তাজিম তালুকদার, বেরিয়েছে এখান থেকে। তাজিম সাহেব কিছু না বলেই ফিরে যায়। পদক্ষেপগুলো ভারী হয়ে আসে। এহসান পিছনে ফিরে তাকিয়ে দেখে মেহনুর ফুপিয়ে কাঁদছে। কোনো দিকে না দেখে না কিছু শুনে সে তার হাত ধরে টেনে নিজের কক্ষে নিয়ে আসে তার সবার সামনে। কক্ষে আসার সঙ্গে সঙ্গে মেহনুর ধপ করে মাটিতে বসে পড়ে। বুকের ভেতরে একটা চেপে থাকা যন্ত্রণা যেন আগ্নেয়গিরির মতো ফুটে উঠল। দয়া করে একটাবার আমায় দাদাজানকে দেখতে দিন। একটাবার। প্রয়োজনে আপনি সঙ্গে থাকবেন, নিয়ে যাবেন, ফিরিয়ে আনবেন। তাও দয়া করে যেতে দিন। শ্বাস কাঁপছে, গলা বুঝে আসতেই চোখের জল থামানোর কোনো নাম নেই। কিন্তু ইহসানের মুখে একটু করুণা নেই। চোখের দৃষ্টি কঠিন, ঠোঁটের কোণে তীক্ষ্ণ এবং বিদ্রুপের রেখা। সে রূঢ় কণ্ঠে বলে, চুপ, একদম চুপ, আর একটা শব্দ মুখ থেকে বের করবি না। বেয়াদব নারী, চুপচাপ বসে থাক। ওই নোংরাদের নামও নিবি না আমার সামনে। কথাগুলো যেন বজ্রঘাত হয়ে নেমে আসে মেহনুরের উপরে। কিন্তু আজ মেহনুর আর আগের মতো নিশ্চুপ থাকলো না। তার রক্তে যেন বিদ্রোহের আগুন জ্বলে উঠল, এক ঝটকায় উঠে দাঁড়ায়, দু চোখে বিস্ময়, হৃদয়ে দাবানল। বাঘিনীর ন্যায় এক তীব্র বিক্রমে এহসানের পাঞ্জাবির কলার চেপে ধরে ফেলে। চোখের লাল ছিটে দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ফুঁসে ওঠে, আপনি নিজেই একটা নোংরা, আর আমার বাবা আমার চাচাকে নোংরা বলছেন? লজ্জা থাকা উচিত আপনার, লজ্জা।
নিজের আপন চাচাতো ভাইয়ের আপন মেয়েকে বিয়ে করতে লজ্জা লাগেনি? এহসানের চোয়াল শক্ত হয়ে ওঠে, কিন্তু সে একটুও হাত ছাড়ানোর চেষ্টা করল না, বরং তার গাঢ় শীতল দৃষ্টি মেহনুরের মুখের উপরই স্থির হয়ে থাকে। এক দীর্ঘ মুহূর্ত পার হয়ে গেলে তারপরে ঠান্ডা অথচ তীব্র কণ্ঠে বলে ওঠে, তুই আমার বউ, ভাতে চিনোস। আর তোর দাদা, সে আমার আব্বার আপন ভাই নয়। মেহনুরের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কি কি বলছেন আপনি? তোর দাদা আমার আব্বার চাচাতো ভাই মাত্র। তার বাবা মা মারা যাওয়ার পর আমার দাদা তাকে বড় করেছেন, তাই তোকে এতদিন এই পরিবারের অংশ মনে করা হয়েছে, কিন্তু রক্তের সম্পর্কে তুই আমাদের কেউ নস। মেহনুর আরো এক ধাপ পিছনে সরে যায়। না না, এটা সত্যি না, এটা মিথ্যা। এহসান ঠোঁটের কোণে একটা ছেলের হাসি এঁকে বলে, তুই তো একবার আয়নায় গিয়ে নিজেকে দেখিস না, তাই না? একবার আয়নায় গিয়ে দেখ, তোর কি মনে হয় তুই আমাদের মতো পাগলের বাচ্চা? তুই শুধু এই বংশের নয়, এই দেশের নস তুই। মেহনুর যেন গলায় কিছুই আটকে গেছে, এমন ভাবে তাকিয়ে থাকে তার দিকে, অতঃপর হাসতে হাসতে বলে, পাগল হয়ে গেছেন আপনি? এইসব বলছেন? পাপে পাগল হয়ে গেছেন। এইসব মিথ্যে মিথ্যে। এহসানের ধৈর্য যেন ভেঙে পড়ে। সে দ্রুত বিছানার দিকে এগিয়ে গিয়ে নিজের ফোনটা তুলে নেয়। আমি তোর জন্য প্রমাণ এনেছি মেহনুর। সে ফোনের স্ক্রিনে কিছু খুঁজতে থাকে। কয়েক মুহূর্ত পর এক ছবি বের করে মেহনুরের সামনে তুলে ধরে। মেহনুর প্রথমে তাকাতে চায় না, কিন্তু চোখ গিয়ে পরে ফোনের স্ক্রিনে, আর তাতেই সে হতভম্ব হয়ে যায়। তার শরীর যেন শূন্য হয়ে যায়, পা কাঁপতে থাকে। সে তাকিয়ে আছে ছবিটির দিকে, তারপর তাকাচ্ছে ইহসানের দিকে। এ এ কে? ফোনের স্ক্রিনে হসপিটালের একটি ছবি। শুয়ে আছে এক মহিলা, একদম মেহনুরের মতো। না, শুধু মতো না, একদম সেই, শুধু বয়স বেশি। মেহনুর কাঁপা কাঁপা হাতে ফোনের দিকে ইঙ্গিত করে ফিসফিস করে বলে, এ কে? এ আমি আমি কি? মেহনুর অবিশ্বাস ভরা দৃষ্টিতে এহসানের দিকে তাকিয়ে আছে। ওর কণ্ঠ যেন জমে গেছে, শব্দগুলো বের হচ্ছে না। এহসান গভীর শ্বাস নিয়ে বলে, উনি তোর আম্মু, তোর আপন জন্মদাত্রী জননী। শুধু তোর নয়, তোর বড় ভাই মেহেরাজেরও। তোরা দুজন আমাদের থেকে আলাদা। তুই লক্ষ্য করিস না? তুই আর মেহেরাজ একরকম, তাদের চরণ একরকম, আর মেহেরুব ও একেবারেই আলাদা। তুই বুঝতে পারিস না তোর এই বংশের কেউ নস, তোর মূলত বাঙালিও নস। মেহনুর যেন পাথর হয়ে গেছে। নিজের হাতের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এহসানের প্রতিটি কথাই মিলে যাচ্ছে, কিন্তু কেন? তাহলে কে এসে, কিভাবে এসেছে, কেন এসেছে? ও চমকে উঠে এহসানের চোখে চোখ রাখলো। গলা কাঁপছিল, তবুও ফিসফিস করে বলল, তাহলে আমরা এখানে কিভাবে এলাম? নিশ্চয়ই সব মিথ্যে, তাই না? এহসান ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে গম্ভীর স্বরে বলল, এক খোদার কসম, আমি একটা অক্ষরে মিথ্যে বলিনি। তোর মা একজন পাকিস্তানি, আর তোর মা আর মেহরুবের মা দুই সম্পর্কের খালাতে বোন ছিলেন। মেহরুবের মায়ের এক খালার বিয়ে হয় পাকিস্তানে। সেই খালায় ছিল তোর নানি, আর তার মেয়ে সেই তোর আর মেয়েরাজের মা। মেহনুরের শরীরটা ঝিমঝিম করে উঠল, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এহসান বলতে লাগলো, 2007 সালে যখন তোর বয়স মাত্র 2 বছর, তখন তোদের মা বাবা তোদের তিনজনকে নিয়ে বাংলাদেশে আসেন। তোদের আরও এক বড় ভাই ছিল। একদিন বেড়াতে এসেছিলেন তোর মা আমাদের বাড়িতে। যেহেতু তোর মায়ের আপনজন বলতে এই দেশে কেবল মেহরুব মাই ছিলেন, তাই উনি এসে দেখা করেছিলেন। তখন থেকেই তোদের চিনি আমরা, আর সে সময় তো আমরা এক পরিবারে ছিলাম। মেহনুরের চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। এসব শুনে মেহনুর স্থির হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পর্যন্ত ভুলে গেছে। মনে হচ্ছে ও চারপাশে সবকিছু থমকে গেছে, শুধু এহসানের কণ্ঠ প্রতিধ্বনি হচ্ছে ওর মনের গভীরে। এহসান বলে যাচ্ছে, সেদিন যেদিন তোদের পাকিস্তান ফিরে যাওয়ার কথা ছিল, সেদিন এয়ারপোর্টে যাওয়ার পথে তোদের কার অ্যাক্সিডেন্ট হয়। তোদের বাবার বড় ভাই সামনে সিটে বসা ছিল, তাই ধাক্কাটা সবচেয়ে বেশি লাগে ওদের ওপর। ঘটনাস্থলে ওরা দুজন মারা যায়, কিন্তু তোরা, তুই, মেয়েরাজ আর তোদের মা পিছনে সিটে ছিলে, তাই তোরা বেঁচে যাস। তবে তোদের মা, উনি তখনই মানসিকভাবে ভেঙে পড়েন। উনি বাস্তবতা হারিয়ে ফেলেন, উন্মাদ হয়েছেন। এতদিন পাবনা হাসপাতালে ছিলেন, কিন্তু 1 বছর আগে উনি পালানোর চেষ্টা করেন, আর তখনই আরেকটা অ্যাক্সিডেন্ট ঘটে। সে অ্যাক্সিডেন্টের পর থেকে উনি কমে আছেন সিলেটের এক হাসপাতালে। মেহনুরের গলা শুকিয়ে গেছে, একটা শব্দ বের হচ্ছে না। এহসান এবার বলতে থাকে, গাড়ি দুর্ঘটনার পর মাঝারুর ভাই আর ওনার স্ত্রী তোদের আপন করে নেন, মা বাবার মতো আগলে রাখেন। তোদের তালুকদার বংশের পরিচয় ধরে রাখা হয়, তালুকদার নামে তোদের বড় করা হয়। কিন্তু তোর আসল নাম নূর, আমরা তো বদলে দিয়েছি মেহসাবিন মেহনুর করে। মেহনুরের দেহটা যেন অবশ হয়ে গেল। ওর চারপাশে কেমন ঝাপসা লাগছে, বুকের ভেতরে একটা ফাঁকা শূন্যতা।
যেন কেউ একটা ধাক্কা দিয়ে সবকিছু তছনছ করে দিয়েছে। তাহলে এতদিন যা বিশ্বাস করে এসেছে তা সব মিথ্যে? তাহলে কি সব সম্পর্কই মিথ্যে? মেহনুর অসহায় চোখে এহসানের দিকে তাকায়, কাপা কণ্ঠে বলল, তাহলে কি সব মিথ্যা? সব সম্পর্কই মিথ্যা? এই বলেই দুগলে কেঁদে ওঠে মেহনুর। ওর কান্না এহসানের বুকের ভেতরে একটা অদৃশ্য শেলের মতো বিদ্ধ করলো। গম্ভীর চোখে মেহনুরের দিকে তাকিয়ে এহসান শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, সব মিথ্যা, সব সম্পর্কই মিথ্যা। তবে এত মিথ্যার মধ্যে একটা সত্যি আছে, একটাই সত্য, আর তা হলো তোর প্রতি আমার ভালোবাসা। মেহনুর আরো জোরে কেঁদে উঠল। আর সহ্য করতে পারল না এহসান এগিয়ে গিয়ে ওকে শক্ত করে নিজের বুকে টেনে নিল। এক হাতে মেহনুরের মাথাটা আগলে রাখলো, আর এক হাতে ওর পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি। সব মিথ্যার মাঝে এটা একমাত্র সত্য যে আমি তোমায় ভালোবাসি। মেহনুর কাঁদতে কাঁদতে ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কেঁপে কেঁপে বলল, ছুবেন না আমায়, মিথ্যা বলেছেন আপনি। ঘৃণা করি আমি আপনাকে, ঘৃণা করি। মিথ্যা বলেছেন। এহসান একটুও ছাড়লো না, বরং আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি জানি তোর অন্তর হাত করছে, কিন্তু এটা চিরন্তন সত্য। তুই আমার ভাতিজির নোস, না রক্তের না বংশের। কিছু মুহূর্ত পর মেহনুর ঘরের এক কোণে দেয়ালে মাথা ঠেকিয়ে বসে আছে, চোখ দিয়ে অঝরেই জল গড়িয়ে পড়ছে। মনে হচ্ছে অন্তরটা জ্বলছে, একটা দগ্ধ হয়ে আগুন পুড়িয়ে জ্বলছে তাকে। সারা জীবন যাদের আপন ভেবেছে, আজ প্রমাণ হলো তারা কেউ তার আপন নয়। তাহলে কি তার অস্তিত্বই মিথ্যে? নিশ্চয়ই মিথ্যে। সে তো এই দেশেরই না, তাহলে তার অস্তিত্ব মিথ্যে হবে না কেন? নিশ্চয়ই মিথ্যে, সব মিথ্যে। তার ভাইজান, বড় ভাইজান জানে এসব? হয়তো জানে, কারণ তখন তার বয়স ছিল 2 বছর আর বড় ভাইয়ের 5 বছর। হয়তো মনে রেখেছে, হয়তো মনে রাখেনি। এদিকে এহসান মেহনুরকে রেখে আসতে বাধ্য হয়েছে, কারণ বাগানে এক ক্লায়েন্ট এসেছে তাদের কোম্পানির কিছু বড় বড় কন্ট্রাক্ট সই করতে, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে। এহসান এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লায়েন্টকে সব বুঝিয়েছে। প্রথমে লোকটা আগ্রহ দেখালেও শেষে এসে না বলে দিল। এহসানের চোখে সন্দেহের ছায়া নেমে এলো। পাশে থাকা এনামের দিকে একবার তাকিয়ে নিয়ে সে বলে উঠল, 1 মিনিট, আমি এর চেয়ে উত্তম প্রজেক্ট রয়েছে, আমি এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়ান। ক্লায়েন্ট খুশি হয়ে মাথা নাড়ল। ঠিক আছে, নিয়ে আসুন। এহসান চেয়ার ছেড়ে উঠে নিজের চাদরটা ঠিক করে দ্রুত বাড়ির দিকে পা বাড়ায়। ঘরে ঢুকেই সোজা কাপড় রাখার কক্ষে গিয়ে দরজাটা টস করে আটকে দিল। মেহনুর ধ্যানমগ্ন ছিল, দরজার শব্দে চমকে উঠল। কিছুক্ষণ একদৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে ওর শরীরটা কেমন অবশ হয়ে গেল, কারণ দরজা খুলেই এহসান যখন বেরিয়ে এলো, ওর এক হাতে একটা বিশাল স্নাইপার রাইফেল আর অন্য হাতে গান রাখার স্ট্যান্ড। মেহনুর থমকে গেল, তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। এটা দিয়ে কাকে মারতে যাচ্ছেন? এহসান সোজা বেলকুনিতে চলে আসে। স্ট্যান্ডটা রেলিংয়ের সাথে চুম্বকের মতো আটকে যায়। তারপর সাবধানে স্নাইপার রাইফেল সেট করে নেয়। বেলকুনির পর্দার আড়ালে দাঁড়িয়ে নিশানা ঠিক করে। টার্গেট সোজা ক্লায়েন্টের মাথা। মেহনুর ধীরে ধীরে শ্বাস আটকে এহসানের পিছনে আসে। বেলকুনিতে এসে থমকে দাঁড়ায়। রাইফেল সেট হয়ে গেছে। এহসান ট্রিগারের উপরে আঙ্গুল রাখতে মেহনুর কাপা গলায় ফিসফিস করে বলে, কাকে মারবেন? মারবেন না। এহসান মুহূর্তে ওর দিক দিয়ে একবার তাকালো, তারপরে কপাল কুঁচকে কঠোর স্বরে বলল, চুপচাপ দাঁড়িয়ে থাক, এটা তোর বেয়াদবি করার সময় না, বেয়াদব নারী। বলেই আবার নিশানায় চোখ রাখলো। তারপর এক কিংবদন্তি হেডশট নিল। বসে থাকা লোকটির এক শটেই মাথার খুলি উড়ে গেল এতে। তার রক্ত ছিটকে গিয়ে উপস্থিত সবার গায়ে পড়ল। এহসান ঠোঁটের কোণে মুচকি হেসে নিজের পকেট থেকে ফোন বের করে এনামকে কল দেয়। এনাম নিজের মুখে থাকা রক্ত মুছে ক্ষিপ্ত স্বরে ফোন ধরে এহসানকে বলে, মারলি কেন? সমস্যা কি? এহসান ধীর স্বরে বলে, ওর শার্টের সামনে পকেটের কলম ভালো করে দেখো। শালা কুত্তার বাচ্চা আমাদের প্রজেক্টের আইডিয়া রেকর্ড করে অন্য কাউকে বেঁচে দেওয়ার পরিকল্পনা করছিল। এ বলেই ফোন কেটে দেয় এহসান। মেনুর ধীর পায়ে বেলকুনির কিনারে এগিয়ে এলো, নিচে কি হয়েছে দেখতে চাইলো। তখনই এহসান ওর হাত চেপে ধরে দাঁত চেপে বলে, কিছু দেখা লাগবে না, চুপচাপ আগের মতো কক্ষে চলে যা। মেনুর রাগে ওর হাত ঝাঁকিয়ে সরিয়ে নিল, তারপর চোখে আগুন নিয়ে বলল, পাপে হাত দিয়ে স্পর্শ করবেন না আমায়। ঘৃণা লাগে, ঘৃণা। কিভাবে মারতে পারলেন একটা ক্ষুদ্র কারণের জন্য একটা মানুষকে? মেনুরের কথা যেন আগুন জ্বলে ওঠে, কিন্তু এহসান সে স্থির। কোনো প্রতিক্রিয়া নেই তার মুখে, বরং পরম মায়ায় সে মেহিনুরের হাত ধরে এক ছটকায় টেনে নেয় নিজের বুকের কাছে। দু হাতে শক্ত করে চেপে ধরে ওর কোমর, যেন এতটুকু দূরে সরতে না পারে। তুই আমায় ঘেন্না করবি নাকি ভালোবাসবি সেটা তোর ব্যাপার, এতে আমার কিছু যায় আসে না।
আমি সব সহ্য করতে পারি, কিন্তু ধোঁকা একদম সহ্য করতে পারি না, তাই উড়িয়ে দিয়েছি ওরা। এহসান মেহনুরের কোমর একটু বেশি জোরেই চেপে ধরেছে, তাই মেহনুর দাঁত চেপে এহসানের 2 হাত খামচে ধরে বলে, আমার কষ্ট হচ্ছে, ছাড়ুন। কিন্তু এহসান ছাড়ল না, বরং আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, কষ্ট হলে হোক, আমার ধ্বংসের আগুনে যদি তোকে একটু পোড়াতেই হয় তবে ক্ষতি কি? মেহনুরের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সত্যি খুব কষ্ট হচ্ছিল তার। কষ্ট হওয়ারই তো কথা। এহসানের পুরুষালী হাত এভাবে শক্ত করে চেপে ধরেছে তার কোমর। চোখ মুখ কুঁচকে গেল ওর, কষ্টে ফিসফিস করে বলে উঠল, চিড়ে নেবেন নাকি এখন শরীরের মাংস যে এভাবে খাবলে ধরে আছেন? ছাড়ুন বলছি। এহসান চুপচাপ ওর চোখের দিকে তাকিয়ে রইল, তৃষ্ণার্ত দৃষ্টি। তবে আছে যা দেখছি তা একেবারেই অপ্রত্যাশিত। ঘৃণা, নিখাত নির্মম ঘৃণা। মেহনুরের চোখে আজ স্পষ্ট ঘৃণার প্রতিচ্ছবি, যেন কেউ ছুরি বসিয়ে দিয়েছে তার কলিজায়। গত রাতে তো এমন ছিল না। কাল রাতে তো কত সুন্দর চোখে তাকিয়েছিল সে, তাহলে আজ এমন কেন? দুর্বল গলায় বলল এহসান। আর একবার শুধু ঘৃণাহীন দৃষ্টিতে তাকানো যায় না আমার পানে? শুধু একবার, মেহনুর। মেহনুর থমকে গেল। এই মানুষটা কি সত্যি পাগল হয়ে গেল? সে কঠিন স্বরে বলল, আপনি শুধু ঘৃণারই যোগ্য, শুধু ঘৃণার। এহসান নিঃশ্বাস ফেলল, ব্যাকুল কণ্ঠে বলল, হ্যাঁ, আমি ঘৃণার যোগ্য। সারা জীবন ঘৃণা করা আমায়, কিন্তু আজ, অন্তত আজ একবার ঘৃণাহীন চোখে তাকো আমার পানে। মেহনুর অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তার কি করা উচিত? তার চোখের সামনে এত বড় সত্য, এত বড় ভয়াবহতা, একটা খুন, একটা রক্ত। এহসান কি বুঝছে না তার অবস্থান? না, সে নিশ্চয়ই বুঝছে না। যদি বুঝতো তবে কি এমন করতো? আহত চোখে তাকিয়ে মেহনুর বলল, আপনি বুঝলেন না আমায়, বুঝলেন না আমার পরিস্থিতি। বুঝবেন কি করে? আপনি তো আমার আর আমার আত্মার কেউ নন যে আমার অন্তরের অবস্থা বুঝবেন। এহসান এক ঝটকায় ওকে আরো কাছে টেনে আনলো। হাত বাড়িয়ে মেহনুরের চোখের নিচে জমে থাকা জল মুছে দিতে দিতে বলল, তুই আমার আত্মার আগলে, আর তোর অন্তরের কথা আমি জানবো না এমন কি আর হয়? আমি জানি তুই ভেঙে পড়েছিস, কিন্তু সত্যি এটাই তুই এই বংশের কেউ নস, তুই এই দেশেরও কেউ নস। মেহনুর ডুকরে কেঁদে উঠল, তবে ঠোঁট চেপে কান্না আটকে বলল, তাহলে কি আমার অস্তিত্বই মিথ্যে? এহসান আবারও ওর চোখে জল মুছে দিয়ে মৃদু হেসে বলল, তোর অস্তিত্ব মিথ্যা হয় কি রে? কারণ তোর অস্তিত্ব যে মিশে গেছে আমার আত্মার আগলে। মেহনুর নাড়ি ভরে তাকিয়ে বললে, আপনার পাপী অস্তিত্বের অংশীদার আমি হতে চাই না। এহসান এক ঝটকায় মেহনুরকে নিজের বুকের সাথে চেপে ধরে ফিসফিস করে বলল, তুই আমার পাপী অস্তিত্ব নয়, বরং তুই আমার সব পাপের মধ্যে একমাত্র পবিত্র অস্তিত্ব। মেহনুর চুপচাপ এহসানের বুকে মাথা রাখে, কাঁপা কাঁপা হাতে প্রথমবারের মতো নিজ ইচ্ছায় আঁকড়ে ধরে এহসানকে। যেন এই মুহূর্তে সে কোনো শক্ত খুঁটির সন্ধান পেয়েছে, যেখানে সে ভেঙে পড়তে পারে, দিশেহারা হতে পারে। এহসানও আরো শক্ত করে জড়িয়ে নিল আপন নারীকে। মেহনুর বারবার ফুপিয়ে কেঁদে উঠছে, আর 2 হাতে এহসানের পাঞ্জাবির পেছনের অংশ খামচে ধরছে। দম বন্ধ করা কান্নায় বুক ফেটে যাচ্ছে ওর। নিজের কথা ভেবে, নিজের আপন মা বাবার কথা ভেবে, এহসানের নিকৃষ্টতার কথা ভেবে, আপন পরের ফারাক ভেবে, সেই ছোট্ট তালুকদার বাড়ির কথা ভেবে, সব মিলিয়ে ওর ছোট মাথায় যেন কিছুই আর ধরছে না। এত ঘৃণা, এত অভিমান, তবুও আজ এই পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি ঘৃণা করে তাকেই শক্ত করে জড়িয়ে ধরে আছে। সেই বুকেই মাথা রেখে অঝরে কাঁদছে। কলিজা ছিঁড়ে যাচ্ছে মেহনুরের। নিজের সেই তেজি বেয়াদব নারীকে এভাবে নিজের বুকে ঢলে পড়ে কাঁদতে দেখে এহসানের অন্তরও বিষাদে ভরে উঠল। তবে এটাই তো বাস্তব, এটাই চিরন্তর সত্য। সে ধীরে ধীরে মেহনুরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কাঁদো, যদি হচ্ছে কাঁদো, তবে মনে রেখো আমি এই স্থানের এই বক্ষস্থলে শুধু তোমার, আর এইখানেই হব তোমার সর্বোত্তম ঠাই। আপনি খুব বাজে লোক। আপনি কথায় কথায় মানুষ খুন করেন, তাও নিকৃষ্টভাবে। আপনি আমাকেও নিকৃষ্টভাবে নিজের করে রেখেছেন। খুব খারাপ আপনি, খুব। মেহনুর এহাসানের বুকে মাথা গুঁজে অশ্রু চেপে ধরে বলে। কথাগুলো বলার পরেও সে এহসানের বুকে মাথা গুঁজে থাকে, যেন এখানেই আশ্রয় খুঁজে পেয়েছে। অথচ অভিযোগও সেখানে। এহাসান নিঃশব্দে শোনে, একটাও কথা বলে না। এখন বলার কিছুই নেই। তার নারী ভিতর থেকে তছনছ হয়ে গেছে। এই ভেঙে পড়া অন্তরকে তো তাকে আঁকড়ে রাখতে হবে। সে জানে নারীদের অন্তর কাচের মতো, একটু চাপ দিলে চূর্ণ হয়ে যায়। নারীদের মন মোমের মতো, একটু উত্তাপে গলে যায়। কারণ তারা মায়ের জাত, তাদের হৃদয়ে থাকা মাতৃসুলভ মমতা।
এহো হাসান ধীরে ধীরে মেহেনুরের মাথায় হাত বুলিয়ে দেয় আর মেহেনুর নিজের অশ্রুতে তার চাদর পাঞ্জাবি সব ভিজিয়ে দেয়। একসময় কান্না ধীরে ধীরে স্তম্ভিত হয়। মেহেনুর ধীরে মাথা তোলে এহো হাসানের বুক থেকে। এহো হাসানের বুকে বা পাশে খচ করে ওঠে। তার নারীর কান্নার পর চেহারাটা কেমন মোহময় হয়ে উঠেছে। ফর্সা মুখ লাল হয়ে গেছে, নাকের আগা টুকটুকে লাল হয়ে গেছে, চোখের জল শুকিয়ে লাল হয়ে আছে আঁখি জোড়া, গোলাপি অধর কাঁপছে, মনে হচ্ছে নিজের অধর দিয়ে ছুঁয়ে দেবে, কিন্তু এখন সেটা সম্ভব না। তার নারী রেগে গেলে ক্ষিপ্ত হয়ে উঠবে। এহো হাসান মেহেনুরের চোখের জল মুছে দিয়ে কপালে এলোমেলো চুলগুলো কানের পাশে গুঁজে দেয়। তারপর গলায় গম্ভীর স্বরে বলে, একটা কথা জেনে রাখিস, যত যাই হোক তুই শুধু আমার। আমি এহসান, তোর অধিকারী। তুই আছিস আমার আত্মার আকুলে, তুই আছিস আমার অন্তরে। তুই গিয়ে দেখেছিস সেই পাপিষ্ঠ বুকের পাশে। এহো হাসানের চোখের গম্ভীরতা দেখে মেহেনুর স্থির হয়ে যায়, কেমন যেন শূন্য লাগতে থাকে। তারপরে মলিন গলায় বলে, আপনি আমায় আপনার ভাবলেও আমি কখনোই আপনার হব না। এহো হাসান মুচকি হাসে। বোকা নারী, তুই আমার হয়ে গেছিস, হালাল ভাবে হয়ে গেছিস। তুই আমার, আমি তোকে আমার করে নিয়েছি, তাও হালাল করে। তুই শুধুই আমার। মেহেনুরের বুক ধক করে ওঠে। কেন হচ্ছে এমন? কেন মনে হচ্ছে এই অনুভূতিগুলো নতুন? কিন্তু সে নিজেকেই সামলে নিয়ে বলে, আপনি আমায় হালাল করে পাননি, কারণ আপনি আমায় জোর করে নিজের করে নিয়েছেন, আর এটা কখনোই হালাল হবে না। এহো হাসান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, কি করতাম বল? 9টা বছর তোকে চেয়েছে, তোকে হালাল ভাবে চেয়েছে, বারবার তোকে চেয়েছে। তোর স্বার্থপর বাপ চাচার কাছে জমি পর্যন্ত দিয়েছে, কিন্তু তোর এই মির্জাফররা তোকে আমার হতে দিল না। তারা বারবার বিশ্বাসঘাতকতা করেছে, তাই তোকে এমনভাবে নিজের করে নেওয়া ছাড়া আমার উপায় ছিল না। মেহেনুর কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজার ওপাশ থেকে কেউ ডাক দিল। এহাসান ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল, এক ঝটকায় কপাট খুলে দিল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে তার মা এনিশা বেগম। এনিশা বেগম এহাসানকে এড়িয়ে ঘরে প্রবেশ করলেন। মেহেনুর দ্রুত চোখ মুখ মুছে নিয়ে ঘরে আসে, কিন্তু তার চোখে লালচে আভা, নাকের ডগায় জমে থাকা অশ্রুচ্ছাপ সবই এনিশা বেগমের চোখ এড়ালো না। তিনি ধীর পায়ে এগিয়ে এলেন, মেহেনুরের সামনে দাঁড়িয়ে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে বললেন, তুমি যেতে চাও বাড়ি? মেহেনুর খানিকক্ষণ চুপ করে রইল। কাল থেকে তিনি তুই না বলে তুমি বলছেন কেন? তবে কি তিনি সত্যি মেনে নিয়েছেন যে সে এই ঘরের বউ? মনে হাজারো প্রশ্ন জমে, কিন্তু মুখে কোনো শব্দ এলো না। একবার এক পলক তাকালো এনিশা বেগমের দিকে, পরক্ষণেই চোখ ঘুরিয়ে এহাসানের দিকে। এহাসান চোখ ছোট করে তাকিয়ে আছে গম্ভীর দৃষ্টি নিয়ে। আচ্ছা, যদি সে বলে হ্যাঁ আমি যেতে চাই, তাহলে এহাসান কি সত্যি তাকে ছেড়ে দেবে, নাকি নিশ্চিত কেটে নদীতে ভাসিয়ে দেবে? সে তো স্পষ্ট বলে দিয়েছে মেহেনুর তার, কেবল তার। মেহেনুর নিঃশ্বাস চেপে মাথা নিচু করে ফিসফিসিয়ে বলল, না, আমি এখন যেতে চাই না। এনিশা বেগম চোখ সরু করলেন, এক মুহূর্ত ছেলের দিকে তাকালেন, তারপর আবার মেহেনুরের দিকে। সত্যি করে বলো, ভয় না পেয়ে বলো। মেহেনুর নিঃশব্দে মাথা নেড়ে একই উত্তর দিল। না, আমি সত্যি বলছি। এনিশা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা থাকো, আমি আসছি। এনিশা বেগম চলে যেতেই এহাসান ধীরে ধীরে দরজা বন্ধ করে নিল। তারপর ধীর অথচ নিশ্চিত পদক্ষেপে এগিয়ে এলো মেহেনুরের দিকে। ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসি, যা তার চোখেও ছড়িয়ে পড়েছে। এগোতে এগোতে বলল, বাহ, আমার বেয়াদব নারী দেখি কিছু হলে আদব শিখেছে। মেহনুর অনাকাঙ্ক্ষিত চোখে পিছু হাঁটতে চাইল, কিন্তু পারল না। এক ঝটকায় এহো হাসান তার কোমর চেপে জাপটে ধরে নিজের বুকের সাথে। মেহনুর হকচকিয়ে উঠল, ঠোঁট কাঁপছে, নিঃশ্বাস তীব্র হয়ে এসেছে। তখনই এহো হাসান হাসি মাখা মুখে বলে, এত সুন্দর আদব দেখানোর জন্য তো তোকে কিছু দিতেই হয়। মেহনুরের শ্বাস আটকে গেল। কি 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 কি
এহো হাসান মুচকি হেসে মেহিনুরের মুখের দিকে ধীরে ধীরে নিজের মুখ নামিয়ে আনলো। মেহিনুরের শরীর শিউরে উঠল। বিদ্যুতের ঝটকার মতো একটা অনুভূতি সারা শরীরে ছড়িয়ে পড়ল। কোমর এমনিতে অবশ হয়ে আছে, কারণ এহো হাসানের শক্ত বাহু তাকে আঁকড়ে ধরে রেখেছে। আর এখন এ হাসানের শরীরে সে চিরচেনা ঘ্রাণ তার নাকে এসে লাগতেই দম বন্ধ হয়ে আসে। এই ঘ্রাণ, এই উষ্ণতা, এই অধিকার। মেহিনুর কেমন যেন মাতাল হয়ে যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। ঠিক তখনই এ হাসান তার কপালে ঠোঁট ছুঁয়ে দিল একবার, দুইবার, তিনবার, গভীর দীর্ঘক্ষণ ধরে। মেহিনুরের দেহ কেঁপে উঠল। সে নিঃশ্বাস বন্ধ করে ফেলে, যেন কোনো নিষিদ্ধ স্পর্শ তাকে ছুঁয়ে গেছে। এটা তোর পুরস্কার, আমার বোকা নারী। এ হাসানের কণ্ঠে এক ধরনের মোহময় গাম্ভীর্য, যা মেহিনুরের বুকে থকথকানি আরও বাড়িয়ে দিল। আল্লাহ, এই অধিকার, এই অদ্ভুত অনুভূতি, সে কি সত্যিই আজ এ হাসানের হয়ে গেছে? এ হাসান বিরক্তির সঙ্গে মেহিনুরকে ছেড়ে দিয়ে চোখ ঘুরিয়ে তাকালো ফোনের দিকে। একটু শান্তিতে বেগমকে ভালোবাসতেও পারলাম না এই ফোনের জন্য। মোবাইল কানে দিতেই ওপাশ থেকে হাসিবের অস্থির কণ্ঠ ভেসে এলো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। ভাইজান, আজকের মিছিলে রফিকের পোলাপান খুব সমস্যা করেছে, কয়েকজন গুরুতর আহত। কি করবো কন, বড় খারাপ পরিস্থিতিতে পড়ে গেছি। সাথে সাথে এ হাসানের কপালের রগ ফুলে উঠল। তাতে দাঁত চেপে গলা খটখটে করে বলল, তোরা কই? ভাই, আখিলের কাছাকাছি আছি। এ হাসান চোখ বন্ধ করে গভীরভাবে নিঃশ্বাস নিল। তারপর ভয়ানক শান্ত সুরে বলল, ওরেও ওর ভাইয়ের মতো ওপর পাঠাতে হবে। আগে তোর পোলাপানের বেতন পিটা, ইচ্ছা মতো মার, শুধু জানে মারিস না। ভাই, ওরা এখন আমাদের হাতে বন্দি, পুলিশও আছে। এ হাসানের চোখ ক্রমশ সংকীর্ণ হয়ে এলো। তোর ওদের নিয়ে 6 নম্বর গোডাউনে যা, অ্যাসিডের ড্রামে ডুবিয়ে দেয়। তবে সবাইকে না, যারা দোষী, শুধু ওদেরই। আমি আসতেছে। আর শোন, যারা আহত তাদের হাসপাতালে নিয়ে যা। না ভাইজান, লাগবে না, তাদের হাসপাতালে ভর্তি করাইয়া দিচ্ছি, আপনি এখন আসেন। এ হাসান ফোন কেটে কাপড় রাখার কক্ষে প্রবেশ করে। দরজার পিছনে রাখা ছোট্ট সেলফ খুলে ভিতর থেকে একটা তীক্ষ্ণ ছুরি বের করলো, সাথে একটা পিস্তল। ঠান্ডা চোখে এগুলো পায়জামার পকেটে গুজিয়ে নিল। পিছনে দাঁড়িয়ে থাকা মেহিনুর হতবম্ব। এই পুরুষই কিছুক্ষণ আগে তাকে কোমলভাবে আঁকলে রেখেছিল, এখন এক নিমিষে যেন রক্তপিপাসু সাপ হয়ে উঠেছে। তার মন বলছে এ হাসানকে থামাতে হবে, কিন্তু কি সে শুনবে? হয়তো না। তবুও আমতা আমতা করে মেহিনুর বলে উঠল,